হ্যালো ফ্রেন্ড, আমি চিরঞ্জিত দাস, প্রকাশ দাস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদেরকে স্বাগত। আজ আমরা সেরকম যে ফিজিক্স 2 এর আমাদের যে চ্যাপ্টার 2 আছে তার একটি গুরুত্বপূর্ণ প্রমাণ দেখব। চলো তাহলে প্রমাণটি দেখা যাক। দেখো আমাদের বলা রয়েছে যে প্রমাণ করো যে বেটা ইকুয়াল টু আলফা। এখানে বেটা হলো আমার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং এই আলফাটা হলো আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এখন যদি আমরা একটি আয়তাকার বস্তু দেখি, ধরো এটি একটি আয়তাকার বস্তু, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর যে দৈর্ঘ্য প্রস্থ রয়েছে সেটা ধরলাম আমরা a1 আর b1। এখন এই 0 ডিগ্রি সেলসিয়াস থেকে আমরা যখন এটিকে t ডিগ্রি সেলসিয়াস মানে আমরা কোন একটি নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত নিয়ে যাব, তখন এর এই যে দৈর্ঘ্য এবং প্রস্থ এটা বেড়ে আমার b2 এবং a2 হয়ে যাবে। এটা হলো b2 আর এটা হলো a2। আচ্ছা, এই 0 ডিগ্রি থেকে t ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিয়ে যাওয়া এটার অর্থ কি? মানে আমরা যখন 0 ডিগ্রি থেকে t ডিগ্রি পর্যন্ত তাপ দিয়ে থেমে যাব, তারপরে এই সেই তাপমাত্রায় মানে যে তাপমাত্রায় আমরা থেমে যাব ওই তাপমাত্রায় আমাদের এই যে দৈর্ঘ্য এবং প্রস্থ b2 এবং a2 হয়ে যাবে। তাহলে দেখো আমরা এখন এই জায়গা থেকে কি লিখতে পারি, যে মনে করি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তাকার বস্তুটির দৈর্ঘ্য a1 এবং প্রস্থ b2। তাহলে এই যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার দৈর্ঘ্য এবং প্রস্থ a1 আর b2 হয়, তাহলে আমরা এটির ক্ষেত্রফল কি লিখতে পারি, যে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে আমরা ধরে নিই যে ক্ষেত্রফল, অর্থাৎ ক্ষেত্রফল ধরে নিলাম ক্ষেত্রফল s1 ইকুয়াল টু কি হবে, এই যে a1 এবং b2 আছে এই দুটোর গুণফল। তাহলে লিখতে পারি a1 আর b1। আবার সেম আমরা যখন t ডিগ্রি পর্যন্ত নিয়ে গেছিলাম তখন যে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থটা পেয়েছিলাম ওইটারও আমরা ক্ষেত্রফল নিয়ে রাখবো। তাহলে আমরা লিখতে পারি যে আবার t ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তাকার বস্তুটির দৈর্ঘ্য a2 এবং প্রস্থ ইকুয়াল টু b2। অতএব এর যে ক্ষেত্রফল আমরা যখন t ডিগ্রি পর্যন্ত নিয়ে গিয়েছি তখন এর যে ক্ষেত্রফল এটিকে আমরা s2 দ্বারা লিখতে পারি। অতএব লিখতে পারি যে ক্ষেত্রফল s2 ইকুয়াল টু a2 b2। প্রথমটিকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, দ্বিতীয়টিকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। দেখো এখন আমরা s1 আর s2 পেয়ে গিয়েছি। এখন যদি আমরা আমাদের যে প্রমাণ করতে বলেছে যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এটি প্রমাণ করতে বলেছে এই দুইটা আছে, তাহলে আমরা ওই যে আমাদের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যে সূত্র আছে ওইখান থেকে আমরা কি লিখতে পারি। তাহলে আমরা লিখবো যে এখন আমাদের যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি আমাদের আলফা হয়, আলফা, এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক যদি আমাদের বেটা হয়, এই যে এই বেটা, তাহলে আমরা এই যে আমাদের যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর বেটা প্রসারণ যে গুণাঙ্ক এর যে সূত্র আছে ওই সূত্র থেকে আমরা লিখতে পারি যে আমাদের a2 ইকুয়াল টু a1 ইনটু 1 প্লাস আলফা t। এটিকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম।
আবার আমাদের যে একইভাবে আমাদের যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যে সূত্র, সেখান থেকেও আমরা আমাদের যে b2 টা পেয়েছিলাম, ওই b2 ইকুয়াল আমরা লিখতে পারি b2 ইকুয়াল টু b1 ইনটু 1 প্লাস আলফা টি। এটাকে আমরা 4 নম্বর সমীকরণ দিলাম। আচ্ছা, এবার আমরা আমাদের যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এর যে সূত্রটা জানি, ওইখান থেকে আমরা লিখতে পারি আমাদের ক্ষেত্র S1 আর S2 না, ওইখান থেকে আমরা লিখতে পারি যে S2 ইকুয়াল টু S1 ইনটু 1 প্লাস বেটা টি। এটাকে আমরা 5 নম্বর সমীকরণ দিলাম। এখন আসো আমরা এই যে 3 এবং 4 নম্বর সমীকরণ পেয়েছি, এটার যদি গুণফল করি, মানে a2 আর b2 যদি আমরা গুণফল করি, দেখো তাহলে আমরা এই যে s2 পাই না। এখন আমরা ওই দুটির গুণফল করব, তাহলে আমরা লিখতে পারি অতএব আমাদের যে a2 মানে a2 আর b2 মানে আমাদের 3 নম্বর এবং 4 নম্বর যে সমীকরণটি রয়েছে, অতএব আমরা লিখতে পারি যে 3 ও 4 নং সমীকরণ গুণ করে পাই গুণ করে কি পাই, এই যে a2 এবং b2, যে প্রথমে পাই আমরা a2 b2 ইকুয়াল টু, এখন এই দুইটা যদি গুণ করি তাহলে a1 আর b1 গুণ আকারে বসবে, a1 b1, আর এই দুইটা দেখো এই দুইটা বলো একদম সেম, যে 1 প্লাস আলফা টি আর 1 প্লাস আলফা টি। এখন এই দুইটা একই রাশিতে যদি আমরা গুণ করি তাহলে আমরা ওইটার মাথায় আমাদের যে পাওয়ার হোল স্কয়ার আকারে লিখতে পারি না, আমরা সেটি লিখবো যে 1 প্লাস আলফা টি এর হোল স্কয়ার। দেখো আমরা a2 b2 আবার কি জানি, যে আমাদের যে s2 এর মান ওইটাই a2 b2 না, তাহলে আমরা এই জায়গায় কি লিখতে পারি যে a2 b2 ইকুয়াল টু s2, আর a1 b1 যেটা আমরা পেয়েছিলাম এই যে আমাদের s1, এখানে আমরা s1 বসিয়ে দিতে পারি না, তাহলে আমরা লিখতে পারি যে s1, আর আমাদের এই পাশে যেটা রয়েছে ওইটা ওইভাবেই রেখে দিতে পারি 1 প্লাস আলফা টি এর হোল স্কয়ার। এটা আমরা 5 নম্বর, এটা আমরা 6 নম্বর সমীকরণ দিতে পারি। আচ্ছা, এখন যদি আমরা 6 নম্বর সমীকরণ এবং 5 নম্বর সমীকরণ যদি আমরা সমানভাবে ধরি, মানে দেখো এখানেও আমরা s2 এর মান পেয়েছি, 5 নম্বরেও দেখো আমরা s2 এর একটা মান পেয়েছি, তাহলে আমরা এই যে মানটা এবং এই যে মানটা s2 এর, এই দুটো সমান লিখতে পারি না, কারণ এটাও আমাদের s2 এটাও আমাদের s2। তাহলে দেখো আমরা লিখতে পারি যে এখন 5 নং ও 6 নং সমীকরণ হতে পাই এই s2 ইকুয়াল s2, তাহলে আমরা লিখতে পারি যে s1 ইনটু 1 প্লাস বেটা টি ইকুয়াল টু s1 ইনটু 1 প্লাস আলফা টি তার হোল স্কয়ার। দেখো উভয় পক্ষ থেকে যদি আমরা এই s1 আর এই s1 বাদ দিয়ে দিই তাহলে আমরা এইটা ইকুয়াল এটা পেয়ে যায় না, তাহলে আমরা লিখতে পারি যে 1 প্লাস বেটা টি ইকুয়াল টু 1 প্লাস আলফা টি এর হোল স্কয়ার। দেখো এখন আমরা লিখতে পারি 1 প্লাস বেটা টি ইকুয়াল টু, আমরা এই জায়গায় যদি আমাদের যে a প্লাস b হোল স্কয়ারের সূত্র আছে ওইটা দিতে পারি, দেখো সেইটাই পড়েছে, যে আমরা যদি এটিকে b ধরি এবং এটিকে a ধরি তাহলে আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র দিতে পারি। তাহলে আমরা লিখতে পারি 1 স্কয়ার প্লাস 2ab 2 ইনটু 1 ইনটু আলফা টি প্লাস b স্কয়ার আলফা টি এর হোল স্কয়ার। তাহলে পরের লাইনে আমরা কি লিখতে পারি, দেখো আমাদের এই পাশেও এক রয়েছে, এই পাশেও এক রয়েছে, উভয় পক্ষ থেকে আমরা এক বাদ দিয়ে দিতে পারি, তাহলে আমরা লিখতে পারি বেটা টি ইকুয়াল টু যে 2 আলফা টি প্লাস আলফা স্কয়ার প্লাস
আলফা স্কয়ার ইন্টু টি স্কয়ার। আচ্ছা, এখন এই আলফার মানে আমরা জানি অতি ক্ষুদ্র, আর অতি ক্ষুদ্রের সাথে যখন একটা অতি ক্ষুদ্র মানের গুণ করা হয় তখন সেটি আরো ক্ষুদ্র হয়ে যায়। তাই এখানে যে অতি ক্ষুদ্র মানটি এটা বিবেচনা করা হয় না, এই জন্য আমরা আলফা স্কয়ার প্লাস ইন্টু টি স্কয়ার বাদ দিয়ে দিতে পারি। তারপর তোমাদের বোঝার সাথে বলে লিখে দিচ্ছি যে ধরলাম আমরা আমাদের একটা 0.2 একটা অতি ক্ষুদ্র মান, তার সাথে মানে এটার হোল স্কয়ার যদি করি মানে তার সাথে আবার যদি 0.2 গুণ করি তাহলে আমরা পাই 0.04। তার মানে হলো যে আমরা যদি দুইটি অতি ক্ষুদ্র সংখ্যারে যদি আমরা গুণ করি তাহলে আমরা আরো তার থেকে আরো অতি ক্ষুদ্র একটি সংখ্যা পাই, এই জন্য এটি বাদ দেওয়া যায়। দেখো এখন এই যে লাইন বিটা টি ইকুয়াল টু 2 আলফা টি প্লাস আলফা টি এর স্কয়ার, এখান থেকে যদি আমরা এইটা বাদ দিয়ে দিই তাহলে আমরা কি লিখতে পারি যে বিটা টি ইকুয়াল টু 2 আলফা টি না, আর এটা যদি বাদ দিয়ে দিই এখন আমরা দেখো উভয় পক্ষে আমার এই টি আর এই টি আছে, টি বাদ দিয়ে দিলে আমরা পাই বিটা ইকুয়াল টু 2 আলফা। দেখো আমাদের প্রশ্নে এটাই প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা লিখতে পারি প্রমাণিত। আশা করি সকলে প্রমাণটি বুঝতে পেরেছো।